আচ্ছা, বৃত্তের খুঁটিনাটি অধ্যায়, তাই না? এই অধ্যায়ে যা শিখতে পারবো, বৃত্তচাপ সম্পর্কে শিখতে পারবো। কি সম্পর্কে? বৃত্তচাপ। আচ্ছা, বৃত্ত চিনি, এই যে এটা একটা বৃত্ত, হ্যাঁ, এটা বৃত্তের কেন্দ্র থাকে, এটাকে বলে কেন্দ্র, এটা হলো কেন্দ্র, ঠিক আছে। আর এটা হলো বৃত্ত, ঠিক আছে। আর বৃত্তর এই যে এটাকে বলে পরিধি, এটাকে কি বলে? পরিধি। কি? পরিধি। হ্যাঁ, এটা হচ্ছে পরিধি। তাহলে এই পরিধির যে কোনো একটু অংশ যদি ভাগ করে নিই, পরিধি থেকে এই বৃত্ত থেকে যদি একটু অংশ এভাবে বাইরের দিকে বাইর করে নিই, তাহলে এটাকে বলে চাপ। এটাকে কি বলে? চাপ। এটাকে বলে চাপ। মানে এ বি, এ বি অংশ যদি বাইরের দিকে কেটে নিই, তাহলে এই অংশটাকে, নতুন যে অংশটুকু বের হলো, এটাকে বলে চাপ। বা এর ভিতরে যদি কাটা থাকে, বিন্দু দেওয়া উল্লেখ থাকে, তাহলে এটা হলো এ বি চাপ। এখানে যদি আরেকটা সি বিন্দু থাকে, তাহলে এ থেকে সি পর্যন্ত এটা একটা চাপ, এখান থেকে এই পর্যন্ত এটাও একটা চাপ। হ্যাঁ, এই যে অর্থাৎ এটাও একটা চাপ, এটাও একটা চাপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি চিনতে পারবো, বৃত্ত এবং বৃত্তক্ষেত্রের বিভিন্ন অংশ চিনতে পারবো। বৃত্ত এবং বৃত্তর ক্ষেত্রে, বৃত্তের তো বিভিন্ন অংশ চিনি, এটাকে বলে কেন্দ্র, এটাকে কেন্দ্র বলে। এই চারপাশে যে সার্কেলটা, এটাকে বলে পরিধি। তারপরে এই বৃত্তের কেন্দ্র বরাবর যদি কোনো একটা রেখা যায়, এটাকে কি বলে? ব্যাস বলে। আর কেন্দ্র থেকে পরিধির মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধ বলে। আর ব্যাসের অর্ধেককেও আবার ব্যাসার্ধ বলে। তারপরে বৃত্তের যে কোনো চাপের দুইটা বিন্দুর সংযোজক রেখা, এটা কি? জ্যা। এটা কি? জ্যা। এটা জ্যা, এটা হলো জ্যা। তাহলে এই বিভিন্ন অংশ এবং বৃত্তের ক্ষেত্রফল থাকে, কি থাকে? বৃত্তের যেহেতু একটা এরিয়া, এটা একটা যেহেতু আবদ্ধ জায়গা, এটা এই যেভাবে আবদ্ধ করে ফেলতেছি না, এটা আবদ্ধ একটা জায়গা, এই আবদ্ধ জায়গার কি থাকবে? ক্ষেত্রফল থাকবে। কি থাকবে? ক্ষেত্রফল থাকবে। এই ক্ষেত্রফলের বিভিন্ন অংশ, এটা আমরা জানবো এর পরবর্তীতে। তারপরে বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বলতে, যদি দুটা রেখা দ্বারা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করি, কি? কেন্দ্রের মধ্যে কোণ উৎপন্ন করি, তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর দুটা রেখা দিয়ে যদি বৃত্তের পরিধির উপরে কোণ তৈরি করি, কি? দুটা রেখা দিয়ে যদি পরিধির উপরে, মানে শীর্ষবিন্দুটা কার উপরে থাকবে? পরিধির উপরে যদি শীর্ষবিন্দুটা থাকে, তাহলে এটা হলো এই বৃত্তস্থ কোণ। এটা কি? আর যদি কোণের শীর্ষবিন্দুটা যদি বৃত্তর কেন্দ্রে থাকে, তাহলে এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে থাকলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের উপরে থাকলে বৃত্তস্থ কোণ। মানে আর এটাই তো বৃত্ত, তাই না? বুঝে গেছে? আচ্ছা, তারপরে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য, বৃত্তর কি হয়, মানে সব বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। আচ্ছা, তারপরে বৃত্তের আভ্যন্তরীণ চতুর্ভুজ। বৃত্তের ভিতরে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। কি আঁকতে পারি? বৃত্তের ভিতরে আমরা বিভিন্ন চতুর্ভুজ আঁকতে পারি। এভাবে চতুর্ভুজ আঁকা যায়। এই চতুর্ভুজের বিষয়ে কিরকম হয়, মানে এই কোণগুলোর মাপ কিরকম হয়, এই বিপরীত বা সন্নিহিত কোণগুলোর মাপ কিরকম হয়, এই বিষয়ে আলোচনা হবে এখানে। তারপরে বৃত্তের স্পর্শক। এই মনে করো যে এরকম একটা বৃত্ত আছে, স্পর্শ করা মানে কি? গায়ে গায়ে লেগে থাকা। স্পর্শ মানে কি? স্পর্শক মানে তোমাকে স্পর্শ করছে এইভাবে, মানে তোমার গায়ে, শরীরে টাচ করতেছে, এরকম টাইপের কিছু। তাহলে দেখো, এইখানে বাইরে যদি কোনো একটা রেখা এভাবে স্পর্শ করে থাকে, এই যে বাইরের যে রেখাটা স্পর্শ করে আছে, এটাকে বলে স্পর্শক। এটাকে বলে স্পর্শক। বাইরে যদি টাচ করে থাকে, তাহলে এটাকে বলে স্পর্শক। আচ্ছা, তারপরে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। আর বৃত্ত সংক্রান্ত পরিমাপ মানে এইরকম হতে পারে যে এরকম একটা জিনিস আছে, চতুর্ভুজ আছে, তারপরে বাকিটা এরকম গোল, মানে এইটুকু অংশ বৃত্তের একটা অর্ধেক অংশ। এটুকু কি? বৃত্তের অর্ধেক অংশ, বা অর্ধেক বৃত্ত যুক্ত কোনো কিছু হতে পারে, কোন একটা বস্তু যেটা অর্ধবৃত্ত। চাঁদ যেমন কি হয়, মাঝামাঝি পর্যায়ে এরকম থাকে, কোনো সময় এরকম থাকে, কোনো সময় আবার ধর কি যে এইরকম থাকে, বিভিন্ন রকম থাকে। এই ধরনের বিভিন্ন অবস্থাতে থাকা অবস্থায় এদের ক্ষেত্রফল বা এদের বৈশিষ্ট্য কিরকম হবে, এই পরিমাপ কিরকম হবে, এই বিষয়ে অধ্যায়ে আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে বৃত্তের ভিতরের অংশ এখন পর্যন্ত যেগুলো আমরা আলোচনা করলাম, শর্টকাটে এখানে আরো বিস্তারিত ভাবে সুন্দর করে বলে দিচ্ছে। এটাকে বলে বৃত্ত।
বাইরের যে অংশটা এই যে চারপাশে ঘিরে রাখছে, যে রেখাটা দ্বারা ঘিরে রাখা হয়েছে এলাকাটাকে, ওটাকেই বৃত্ত বলে। আর বৃত্তের এটা ভিতরের অংশ, আর এটা হলো বৃত্তের বাইরের অংশ। ক্লিয়ার? আচ্ছা, বৃত্তের খুঁটিনাটি বিষয় দেখো, এখানে একটা চিত্র আছে, চিত্রের মধ্যে এখানে পড়ার টেবিলটা হচ্ছে বৃত্ত। পড়ার টেবিলটা কি? বৃত্ত। এই বিষয়টা আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম বৃত্ত ব্যবহার করি বা বৃত্ত জাতীয় জিনিস দেখতে পাই চোখের সামনে, ওই বিষয়টাই নিয়ে এখানে আমাদের এই পৃষ্ঠাটুকুতে আলোচনা করছে। তারপরে দেখো এখানে একটা খেলার মাঠে ওরা একটা মাঝখানে বৃত্ত আকৃতি মানে বানাইছে, স্টুডেন্টদেরকে অ্যাসেম্বলি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বৃত্ত বানিয়েছে। এইটুকু পৃষ্ঠা তেমন বোঝার কিছু নাই। তারপরে চলে আসে এখানে কি বলছে, এখানে সেম এরাও বৃত্ত তৈরি করছে। কি করছে? বৃত্ত তৈরি করছে। আর একটু আগে যে বুঝাইলো না, এই কেন্দ্রে কে দাঁড়ায় আছে, এটা যদি বৃত্ত হয়ে থাকে, এটা যদি বৃত্ত হয়ে থাকে, তাহলে কেন্দ্রে দাঁড়ায় আছে এই ছেলেটা, তাহলে এ হলো কেন্দ্র। হ্যাঁ, আর কেন্দ্র মানে এই দুটা ছেলে আর এই দুটা ছেলে হাতে হাতে জয়েন্ট করে কেন্দ্রের মধ্যে একটা কোণ উৎপন্ন করছে। কি করছে? এরকম একটা কোণ উৎপন্ন করছে। কোণ কাকে বলে? দুটো রেখা যদি পরস্পর একটি বিন্দুতে মিলিত হয় সেখানে না কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে কোণ উৎপন্ন হয়েছে। একইভাবে তাহলে যদি এই যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটাকে কোন কেন্দ্র কোণ বলে? কেন্দ্রস্থ কোণ বলে। আর যদি এরা কোথায় কোণ উৎপন্ন করছে? বৃত্ততে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কোন কোণ? বৃত্তস্থ কোণ। এটাই বুঝাইছে এখানে, তেমন কিছু না। হ্যাঁ, তারপরে বৃত্তের ব্যাস ও জ্যা সম্পর্কে জানা প্রয়োজন কেন? হ্যাঁ, ও একটা বালতি ধরে আছে, বৃত্তর যে বালতিটার যে উপরের রিংটা, এটা একটা বৃত্ত। এটা একটা কি? বৃত্ত। এই যে একটা বালতি, হ্যাঁ, এই বালতির এখানে কি, এটা একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্তটা আমরা এই দিক থেকে এরকম দেখতে পাই পরিপূর্ণ, কিন্তু উপর দিক থেকে দেখলে এরকম দেখতে পাবো। কি পাবো? এটা পরিপূর্ণ বৃত্ত দেখতে পাবো। আচ্ছা, বৃত্তের ব্যাস এবং যা জানা দরকার কেন? মানে বালতির মাপ আলাদা আলাদা হবে, ব্যাস আলাদা হলে বালতির মাপ আলাদা হবে। হ্যাঁ, দেখো এখানে তারপরে মানে যদি একটা বৃত্তের একটা বালতির ব্যাস এত বড় হয়, আর একটার ব্যাস যদি এত বড় হয়, তাহলে তো বোঝাই যাবে কোন বালতিটা বড়, বোঝা যাবে না? হ্যাঁ, এইটাতে বেশি পানি পরিমাণ আটবে, এটাতে বেশি পরিমাণ পানি আটবে, আর এটাতে কম আটবে। তাহলে ব্যাস আর যা দিয়ে বোঝা যাচ্ছে পানির পরিমাণ। আচ্ছা, তারপরে চলে আসে এখানে আবার বোঝাচ্ছে বৃত্তের ভিতরের অংশ এবং বাইরের অংশ। এটা তো অলরেডি এর আগে বুঝলাম, তাই না? আচ্ছা, এখানে কি বলছে দেখো, বৃত্ত স্টিলের বৃত্তাকার ফ্রেম সহ চাকা বরাবরের কি চাকা রাবারের অংশ। আচ্ছা, এইটা মনে হয় এই যে এইখানে সাইকেলের চাকা, সাইকেলের চাকা কি হয়, বাইরের দিকে এরকম একটা রাবারের টায়ার থাকে। কি থাকে? টায়ার থাকে বা চাকা থাকে। হ্যাঁ, আর ভিতরে স্টিল থাকে, স্টিলের বাইরে টায়ার পরানো থাকে। তারপরে বলছে বৃত্তের ভিতরের অংশ হচ্ছে কি? বৃত্তটা হচ্ছে সম্পূর্ণটা মিলেই বৃত্ত। ভিতরের ফ্রেম, স্টিল, এই কেন্দ্র সবটাই বৃত্ত, কিন্তু ভিতরের অংশ শুধু হচ্ছে যে চাকার স্পকগুলো যে তলে আছে, এই স্পকগুলো যে তল জুড়ে জুড়ে আছে, এটা হলো বৃত্তের ভিতরের অংশ। আর বাইরের অংশ হচ্ছে এই টায়ার বা রাবারের বাইরের অংশটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ। এটাই বোঝাচ্ছে, আর কিছুই না। তবে বৃত্তের ভিতরে যে এলাকা তৈরি হলো তাকে আমরা বৃত্তাকার ক্ষেত্র বলি। চতুর্ভুজের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয় চতুর্ভুজ ক্ষেত্র বলি। ত্রিভুজের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয় ত্রিভুজ ক্ষেত্র বলি। তাহলে বৃত্তর ভিতরে যে ক্ষেত্র তৈরি হয় বৃত্তাকার ক্ষেত্র। কি? বৃত্তাকার সার্কুলার রিজিয়ন। সার্কুলার রিজিয়ন মানে এলাকা, রিজিয়ন মানে এলাকা, এলাকা বা ক্ষেত্র, সার্কুলার রিজিয়ন। আচ্ছা, তাহলে এখানে বলছে একটা বৃত্তক্ষেত্র বানাইছে অহনা। কি? অহনা একটা ককশিটের উপর দিয়ে একটা বৃত্তক্ষেত্র বানাইছে, তেমন কিছু না। তারপরে চলে আসি এইখানে, এবার জ্যা ব্যাস এসব বিষয়ে চিনাবে আমাদেরকে। এইটা একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তর ভিতরে দেখো এ আর সি কেবলমাত্র কেন্দ্র ও এর উপর দিয়ে গেছে। কেন্দ্রকে যদি আমরা ও দিয়ে চিহ্নিত করি, তাহলে ও কেন্দ্রর উপর দিয়ে গেছে শুধু এসিটা, এ আর সি। তাহলে এসিটা হচ্ছে কি? ব্যাস। আর বাকিগুলো সবই জ্যা।
বাকিগুলো সবই কি জ্যা। এ ইটাও জ্যা, এ ডিটাও জ্যা, এ বিটাও জ্যা, এগুলো সবই কি জ্যা। আর পি কিউটা জ্যাও না ব্যাসও না। পি কিউটা হচ্ছে বৃত্তের ভিতরে একটা যে কোনো রেখাংশ। কি পি কিউটা কি বৃত্তের ভিতরের রেখাংশে আমি এখানেও একটা দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে টিক চিহ্ন দিতে বলছে, তাহলে এ বিটা কি যা একটা টিক চিহ্ন দেয়া আছে। তাহলে কি কেন যা এটা কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। এসি হলো ব্যাস, কেন্দ্রবিন্দু দিয়ে যায় নি হবে না। কি এই কথাটাই লিখবো জাস্ট, কিন্তু নি হবে না। আচ্ছা, তারপরে এডিটা কি এডিটাও জ্যা, তাহলে এখানে টিক চিহ্ন হবে। একইভাবে এইটা এটাও জ্যা। তারপরে পি কিউটা রেখাংশ, কোনোটাতে ঠিক হবে না। এখানে যুক্তি দিতে হবে কি আভ্যন্তরীণ রেখাংশ। কি দেব আভ্যন্তরীণ মানে ভিতরে, কি আভ্যন্তরীণ রেখাংশ ক্লিয়ার। আচ্ছা, তারপরে চলে আসি এখানে কি বলছে ছকের মধ্যে, ব্যাস বৃত্তের একটি কি বৃত্তের একটি জ্যা হতে পারে। কি হতে পারে ব্যাস, এই ব্যাসটাও কি বৃত্তের একটা জ্যা, এসিটা কি বৃত্তের একটা জ্যা, কিন্তু এটা হচ্ছে বৃহত্তম জ্যা। সব থেকে বড় জ্যা হচ্ছে এসি। ও যদি এদিক দিয়ে যায় তাহলে এটার দূরত্ব সব থেকে বেশি হবে। আবার এখান থেকে যদি এখানে আঁকি তাহলে কম হবে কি না, কম হবে না নাই। হ্যাঁ, আরো যদি এখানে আঁকি তবুও এটা সমান হতে পারবে না। তাহলে এসিটাও একটা জ্যা, কিন্তু সেটা বৃহত্তম জ্যা। আর বৃহত্তম জ্যা হওয়ার কারণে এর নাম হচ্ছে ব্যাস। বৃহত্তম জ্যা হওয়ার কারণে এর নাম হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস একটি বৃত্তের জ্যা, এবং কি সামনে যদি লিখতে পারো যে বৃহত্তম জ্যা তাও আরো ভালো। কি বৃহত্তম জ্যা। কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। কি নয় ব্যাস নয়। যে কোনো জ্যা বলতে এই জ্যা, এটা জ্যা, এটা জ্যা, এটা জ্যা, এই জ্যাগুলোকে কি ব্যাস বলতে পারবো না। বা এই যে এখানে একটা জ্যা, এটা জ্যাটাকে ব্যাস বলতে পারবো না, কারণ এটা কেন্দ্রের উপর দিয়ে যায়নি। তারপরে কি বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই কথাটা এখানে না লিখে এখানেই লেখা ভালো। কি বৃহত্তম জ্যা, লেখা বোঝা যায়। আচ্ছা, তারপরে বৃত্তচাপ, ওই যে শুরুর দিকে বুঝাইলাম, বৃত্তটাকে কেটে নিয়ে দুটো অংশে ভাগ করে দিলে কি চাপ তৈরি হয়। তাহলে ছোট চাপটাকে বৃত্তের উপচাপ বলে। উপ মানেই ছোট, আর অধিচাপ, অধি মানেই বেশি। তাহলে বেশি মানে কি, যেটা দিকে বেশি আছে ওটাকে অধিচাপ বলে। ক্লিয়ার। তাহলে বৃত্তের অধিচাপ থাকে আর উপচাপ থাকে। ছোট চাপটাকে উপচাপ বলে, অধিচাপ বলে। এটাই বোঝাচ্ছে, আর কিছু না। তারপরে এখানে কি বলছে, আবার এখানে এবার অর্ধবৃত্ত চলে আসছে। কি বৃত্তকে যদি সমান তার ব্যাস বরাবর দুই ভাগ করে দিই, কি ব্যাস বরাবর সমান দুই ভাগ করে দিই, তাহলে ওটা কি অর্ধবৃত্ত। কি অর্ধবৃত্ত। ওই যে আমাদের ইসলামিক একটা ঘটনা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, সবাই জানতে চাইলো যে তুমি যে নবী প্রমাণ দাও। তখন কি বললো যে আচ্ছা দেখো, আমি চাঁদকে দুই টুকরা করে দেব। কি আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, আর চাঁদ সমান দুই ভাগে দুই টুকরা হয়ে গেছে। হ্যাঁ, চাঁদে ওই ফাটলটা এখনো আছে। ওই ফাটল দেখেই কিন্তু অনেক বিজ্ঞানী মুসলিম হয়েছে। বিজ্ঞানী হয়ে গেলে না, সায়েন্সের ব্যাপারে জানলে সে মুসলিম হতে বাধ্য হয়ে যায়। কারণ এই সৃষ্টিকর্তা এগুলো সৃষ্টি করছে, এগুলোর পিছনে যুক্তি সব আল্লাহ দিয়ে রাখছে। হ্যাঁ, তখন বুঝে যে নাস্তিকেরাও আস্তিক হয়ে যায়, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ, তাহলে এই যে চাঁদ সমান দুই ভাগে ভাগ হয়ে যায় মাঝখান থেকে, এটাই হলো কি
অর্ধবৃত্ত সমান। আচ্ছা, কি বরাবর ভাগ হইলে? ব্যাস বরাবর ভাগ হইলে। কি বরাবর? আচ্ছা আচ্ছা, এবং অর্ধচাপ হয়ে গেলে দুইটারই কি হয়? পরিধি সমান দুই ভাগে ভাগ হয়। কি হয়? সমান দুই ভাগে ভাগ হয়। অর্থাৎ এসি এইটুকুর দৈর্ঘ্য যত হবে, এসি এদিক দিয়ে এসি এর দৈর্ঘ্য ততটুকুই হবে। মানে পরিধি যদি টোটাল এদিকে 22 হয়, তাহলে এদিকে হবে 11, এদিকে হবে 11, এইভাবে হবে। আচ্ছা, তারপরে কি বলছে? বৃত্তের আরো কি কি অংশ আছে? আচ্ছা, অলরেডি সবগুলো অংশই কম বেশ আমাদের জানা হয়ে গেছে। তারপরে এখানে আরো চিত্র দিয়ে ভালো করে বোঝাচ্ছে। বৃত্তাংশ উপচাপের 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 দ্বারা এবং কি ওই যে জ্যা দ্বারা, কি এই উপচাপটা দ্বারা এবং এই জ্যাটা দ্বারা আলাদা একটা খণ্ড তৈরি হয়ে গেছে না? পিৎজাটা মনে করে এইভাবে ভাগ করছে সে, তাহলে পিৎজার একটা অংশ হয়ে গেল না? এটা কি পিৎজার একটা অংশ হয়ে গেল। এটা পিৎজার ছোট অংশ। আর এইটা আর এটা যদি ভাগ করি এদিকে, এদিকে পিৎজার চাপটা কিছুটা এইরকম হবে, বড়। কি? তাহলে বড়। তাহলে বড় যেটা অংশ ওটাকে অধিবৃত্তাংশ। অধি মানেই কি বললাম এর আগে? বড়। আর উপ মানেই ছোট। তাহলে এটা হলো উপবৃত্তাংশ আর এটা হলো অধিবৃত্তাংশ। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় আছে যে বৃত্ত কলা। কি কলা? এখন পর্যন্ত আমরা জ্যা দিয়েই বৃত্তকে খণ্ড করেছি। কি করছি? জ্যা দিয়ে, মানে এরকম একটা সার্কেল, এই সার্কেলটাকে এভাবে জ্যা দিয়ে খণ্ড করেছি। বা এরকম একটা সার্কেল, এই সার্কেলটাকে আমরা এভাবে জ্যা দিয়ে খণ্ড করেছি। এবার কি করেছি? এখানে দুইটা রেখাংশ দ্বারা খণ্ড করেছি। কয়টা? এই যে এটা একটা বৃত্ত, এই বৃত্তটাকে এই কেন্দ্র থেকে এইভাবে দুইটা রেখা দ্বারা খণ্ড করছি। পিৎজা মেইনলি এভাবেই কাটে আমাদের, তাই না? কি করে? আগে এখান থেকে এইটুকু কাটলো, তারপর আবার এইটুকু 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 এভাবে কাটে। তো এই যে দুইটা রেখাংশ দ্বারা যখন কাটতেছি, তখন এক একটা অংশ যে তৈরি হচ্ছে, তখন এগুলোকে কলা বলে। কি বলে? কলা। এই যে কলা। কলা আবার খাবার কলা না। ঠিক আছে? আচ্ছা, এই কলাটুকুর মধ্যে দুইটা রেখাংশের দ্বারা যে দুইটা এরিয়া তৈরি হলো, এই যেখানে একটা সবুজ এরিয়া এবং এটা হয়তো পিঙ্ক, নাকি কি কালার? হোয়াইট পিঙ্ক। হ্যাঁ, হোয়াইট পিঙ্ক। হ্যাঁ, তাহলে এই হোয়াইট পিঙ্ক অংশটার যে বড়, তাই এটাকে অধি বলতেছি, আর সবুজ অংশটা ছোট, তাই উপ বলতেছি। উপবৃত্ত কলা, অধিবৃত্ত কলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে? যদি এ বি জ্যা, আচ্ছা এইটা তেমন কিছু না, পড়লে বুঝতে পারবা। তারপরে এর আগে যে বুঝাইলাম বৃত্তস্থ কোণ। হ্যাঁ, বৃত্তস্থ কোণ কি? যদি কোণটা বৃত্তের উপরে তৈরি হয় তাহলে বৃত্তস্থ কোণ, আর কোণটা অবশ্যই এটাও বৃত্তস্থ কোণ। এই দুইটাই কি? এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। আরটা যদি বৃত্ত আঁকি এইভাবে দেখো, যে এখানে যদি কোণ উৎপন্ন হয়, এখানে যদি কোণ উৎপন্ন হয়, এটা বৃত্তস্থ কোণ। এইটা এইটা কি? এটাও বৃত্তস্থ কোণ। ঠিক আছে? আচ্ছা, বৃত্তে কোণের নামকরণে কয়টা অক্ষর ব্যবহার হয়? এ সি ডি। এ সি ডি কোণের নামকরণে সবসময় এভাবে যদি কোণ থাকে, একটা কোণ যদি এভাবে থাকে, তাহলে এটার নাম দেব ক খ গ। কোণ যদি এভাবে থাকে এক্স ওয়াই জেড। ঠিক আছে? এইভাবে নামকরণ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বৃত্তের চাপের, আচ্ছা ওটাই বুঝাইছে জাস্ট। এখানে বুঝো তো বৃত্তস্থ কোণ কাকে বলে? কোন কোণ যদি বৃত্তের উপরে অবস্থিত থাকে, তাহলে অবস্থিত থাকে, তাহলে তাকে কোণ বলে, আর কিছুই না। এখানে কিছু ছক আছে, একক কাজ আছে। কি বলছে? কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো উপচাপ। এখানে একটা জিনিস বোঝানোর আছে, যে ক্লিয়ার করে দিই সব। এখানে দেখো যে এ বি যদি একটা চাপ ধরি, আর এ সি বি চাপ ধরি,
বা এডিবি চাপ ধরি আর এসিডি চাপ ধরি, এইখান থেকে এই চাপটা বেশি বড় না এই চাপটা বেশি বড়? এসিবি বেশি বড়। এসিবি বড়, তাহলে এটা এটা কোন চাপ? এটা অধি চাপ। হ্যাঁ, অধি চাপের উপরে অধি চাপ, আচ্ছা এই দিক দিয়ে বোঝায় এটা হলো উপচাপ। আচ্ছা এই উপচাপের উপরে কোনটা কোন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা মানে এটা চাপ, এর উপরে এভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এই কোনটা দাঁড়িয়ে আছে না? কি হয়? এই কোনটা দাঁড়িয়ে আছে, তাহলে উপচাপের উপরে বৃত্তস্থ কোণ যেটা দাঁড়িয়ে থাকে ওটা সূক্ষ্ম কোণ হয়। কি হয়? সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে, এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর থেকে ছোট হয়। কি হয়? এর থেকে ছোট হয়। এটা কি 90 ডিগ্রি হয়েছে? এটা যদি চাঁদা দিয়ে মাপতে যাই সর্বোচ্চ হইলে 45 ডিগ্রি হতে পারে। কত? 45 ডিগ্রি। আর অপর দিকে তার বিপরীত দিকে দেখো, এই অধিচাপের উপরে দাঁড়িয়ে আছে এইটা, কোনটা? হ্যাঁ, কোণ এডিবি, এডিবি কোণ দাঁড়িয়ে আছে। তো অধিচাপের উপরে, এই অধিচাপের উপরে দাঁড়িয়ে থাকা কোণ এইটা। এটা কি, চিত্রটাকে যদি উল্টা করে ধরো, এই চিত্রটাকে যদি জাস্ট উল্টা করে ধরো, এইভাবে ধরো, এই মনে করো অধিচাপটাকে যদি আমরা নিচে নিচে দিই, এ সি বি, এটা অধিচাপ, এটা হলো চাপটা, এই চাপের উপরে দাঁড়িয়ে আছে মনে করো, আমরা চিত্রটাকে উল্টাই দিছি এবার, এটা হলো ডি। মানে এই বৃত্তচাপের অধিচাপের উপরে দাঁড়িয়ে থাকা কোণটাও কি হবে? বড় চাপের উপরে দাঁড়িয়ে থাকা কোণ বড় হবে, এটা 90 ডিগ্রি থেকে বড় হবে। এটা হলো 90 ডিগ্রি, তার থেকে বেশি বাড়ে গেছে, না হলো এটা 120 ডিগ্রি হবে। কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি বড় কোণকে, 90 ডিগ্রি থেকে বড় কোণ 120 ডিগ্রি, এই কোণকে কি ধরনের কোণ বলে? স্থূল কোণ। কি কোণ? স্থূল কোণ। আচ্ছা, এইখানে পর্যবেক্ষণ করে এখানে আলোচনার সাপেক্ষে তোমার এখানে ওই তথ্যগুলো লিখতে বলছে যে বৃত্তের উপচাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো কি হয়? সূক্ষ্ম কোণ হয়। কি হয়? সূক্ষ্ম কোণ। তারপরে কি, বৃত্তের অধিচাপের উপর দণ্ডমান কোণগুলো কি হয়? স্থূল কোণ হয়। স্থূল কোণ। তারপরে কি বলছে? বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। না সরি, কত দেখি, হ্যাঁ 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। আচ্ছা এটা যদি 120 হয় তাহলে এটা 60 হতে হবে। কত হইতে হবে? কি হইতে হবে? 60 হতে হবে। 180 ডিগ্রি টোটাল হতেই হবে, হবেই, মাস্ট বি। কি মাস্ট বি? হতেই হবে। এটা চিত্রটা মেইনলি এরকম যে কোনো একটা বৃত্তের ভিতরে যদি আমি চতুর্ভুজ আঁকি, একটা চতুর্ভুজ আঁকি, সেই চতুর্ভুজটার এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ মিলে হবে 180। অপরদিকে এই কোণটা আর এই কোণটা হবে 180। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। না, এটা 90, এটা 90, এটাও 90, এটাও 90, তাহলে চার কোণের সমষ্টি মোট 360 ডিগ্রি। তেমনি তাহলে বিপরীত কোণগুলো, এইটা কোণ আর এইটা কোণের সমষ্টি হবে, সমষ্টি মানে এ বি সি ডি, তাহলে কোণ বি যোগ কোণ ডি সমান হবে 180 ডিগ্রি, আর কোণ এ যোগ কোণ সি সমান হবে 180 ডিগ্রি। এই সব মিলে হচ্ছে 360 ডিগ্রি। বিপরীত কোণগুলো সবসময় কি হবে? সমান হবে না, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হবে। এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ওটাই এখানে বলছে।
বা দুই সমকোণ, 180 ডিগ্রি না লিখে দুই সমকোণ। দুই সমকোণ মানেই এটা এক একটা সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমকোণ বলে। 90 ডিগ্রিকে সমকোণ বলে। তাহলে সমকোণের 2 গুণ কত হবে? 180, তাই না? এটা বোঝাচ্ছে। তারপরে কি বলছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। কি হয়? সমান হয়। মানে এরকম একটা যদি বৃত্ত থাকে, এইটা একটা চাপ এ বি, এ বি চাপের উপরে এরকম একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, আর একটা বৃত্তস্থ কোণ এখানে আঁকলাম, অথবা আর একটা বৃত্তস্থ কোণ এখানে আঁকলাম। হ্যাঁ, এই যে সি ডি ই, এ সি বি, এ ডি বি, এ ই বি, প্রত্যেকটাই কোণ না? এই প্রত্যেকটা কোণই সমান হবে। কি হবে? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। কারণ কি? এরা একটা চাপের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরা একটা চাপের উপরে দাঁড়িয়ে আছে, এই জন্য কি এটাও 30, এটাও 30, এটাও 30। এই জন্য কি বলতেছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো সমান হবে। তারপরে কি বলছে? কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত, অন্ত মানে ভিতরে, অন্তর মানে কি? ভিতরে। একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্ত, এটা একটা বৃত্তকে দুইটা চাপে ভাগ করে দিলাম। এ আচ্ছা, এটা বি থাকলো, এটা সি থাকলো, আর এটা ডি থাকলো। তাহলে অধিচাপ কোনটা? অধিচাপের নামটা কি হচ্ছে? এ ডি বি। এ ডি বি হচ্ছে অধিচাপ, আর উপচাপ হচ্ছে এসিবি। তো এখানে বলছে যে বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ। অধিচাপ হলো এইটা, এটার অন্তর্লিখিত মানে এর ভিতরে কোণটা তৈরি করতে হবে, নাকি বাইরে? ভিতরে। অন্ত মানে ভিতরে। ভিতরে যে কোণটা তৈরি হয়, তাহলে দেখো তো, চোখে দেখেই বোঝা যাচ্ছে না যে এটা সূক্ষ্ম কোণ তৈরি হয়েছে? কি এটা হবে? তাহলে কি হবে? সূক্ষ্ম কোণ। আর বৃত্তের উপচাপের উপর, এই যে উপচাপ, এই যে উপচাপ, এই উপচাপটার ভিতরে যদি ভিতরের দিকে আঁকি, কি তাহলে কোন কোণ তৈরি হয়েছে? হ্যাঁ, দেখো, স্থূল কোণ। বড় না? স্থূল কোণ। সূক্ষ্ম এটা না, এটা স্থূল কোণ। কি হবে? স্থূল কোণ। মানে অন্ত আর বাহির, অন্তর আর বাহির। এ সি বি চাপ, এ সি বি চাপ, এই চাপের অন্ত এটা, এ সি বি চাপের বাহির এটা। কি? আর এ ডি বি চাপের অন্তর এটা, বাহির এটা। বিপরীত না? এর যদি ভিতরটা হয় তাহলে এর হচ্ছে বাহির, আর এর যদি ভিতরেরটা হয়, এটার এই চাপের হচ্ছে এটা হলো বাহির। বুঝতে পারলা? তাহলে এই পর্যন্ত আশা করি বুঝে গেছো। তারপর কি বলছে? নিচের চিত্রগুলোর মাধ্যমে পার্থক্য পাশের বক্সে লেখো। আচ্ছা, উপচাপ, উপবৃত্ত চাপ, উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ আর উপচাপের মধ্যে তো বোঝাই যাচ্ছে, চাপ তো একটা রেখা। চাপ কি? এরকম একটা বৃত্ত যদি হয়ে থাকে, এভাবে ভাগ করে দিই, এটাকে ভাগ করে দেওয়া এই এরিয়াটাকে বলছি অংশ। উপবৃত্তাংশ এটা কি? অংশ, ভিতরের জিনিসটা অংশ। আর চাপ হচ্ছে বাইরের রেখাটা। কি? রেখাটা হলো চাপ। বৃত্তাংশ এক প্রকার ক্ষেত্র। কি? অংশ কি হয়? ক্ষেত্র হয় বা এরিয়া হয়, এরিয়া বা জায়গা হয়। এটা একটা জায়গা না? অপরদিকে বৃত্ত চাপ, চাপ একটা রেখা। কি? রেখা। চাপ একটা রেখা।
রেখার হয় দৈর্ঘ্য আর ক্ষেত্রর হয় ক্ষেত্রফল, দুটো আলাদা আলাদা জিনিস। এটা হলো একটা পার্থক্য। তারপরে কি বলছে? অধিবৃত্তচাপ ও অধিবৃত্তাংশ সেম, ওটাও কি সেম। তারপরে কি বলছে? বৃত্তাংশ ও বৃত্তকলা। বৃত্তাংশ এবং বৃত্তকলা। বৃত্তাংশ এবং বৃত্তকলার মধ্যে পার্থক্য হচ্ছে, এই যে একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তটাকে, আচ্ছা দুইটা চিত্র দিয়ে বোঝাইলে ভালো হবে। এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, ঠিক আছে? যদি বৃত্তটাকে আমি জাস্ট একটা জ্যা দ্বারা ভাগ করি, দিয়ে দুইটা অংশ তৈরি করি, তাহলে এটাকে বলে বৃত্তাংশ। আর বৃত্তটাকে যদি কেন্দ্র বরাবর ভাগ করি, কি কেন্দ্র বরাবর দুইটা রেখা দ্বারা ভাগ করি, তাহলে যে অংশগুলো তৈরি হয়, কি যে অংশগুলো, ওগুলো হচ্ছে বৃত্তকলা। এটা ছোটটাকে উপবৃত্তকলা বলে, বড়টাকে অধিবৃত্তকলা বলে। এমনই এটা কি, এটাকে বলে উপবৃত্তাংশ, এটাকে বলে অধিবৃত্তাংশ। বোঝা গেছে? আজকে পর্যন্ত এইটুকুই রাখি, বেশি চাপ হয়ে যাবে না তো? আচ্ছা, টাইম তো আছে। আপাতত আজকের মধ্যে এখানে রাখি। হ্যাঁ, কত পৃষ্ঠা বললাম শুরু থেকে? আমরা পড়ছি, শুরু করেছি 147 থেকে, শেষ করলাম আজকে আমরা 154 পৃষ্ঠা। আজকে পর্যন্ত এইটুকুই পড়ে রাখি। এই ক্লাসটা আবার ইউটিউবে থাকবে তোমার, তুমি আবার রিভিশন দেওয়ার সময় ভিডিওটা সামনে রেখে প্রত্যেকটা কথা, যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো এবং যেটার সংজ্ঞা যেভাবে বলেছি, ওই সংজ্ঞাটা খাতায় লিখবা। এটা হলো নোট করার কাজ, বুঝতে পারছো? অবশ্যই অবশ্যই নোট করবা, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। Subscribe our channels for more video.